ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই পরীক্ষার ট্যাট টু সিলেবাসের ভূগোল যে টপিকটা রয়েছে, বিষয়টা রয়েছে, সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস, যেটা নোট বলবো না, বুক ডিটেলস আমি এই বই থেকে আপনাদের কাছে তুলে ধরবো। আজকে এই বইয়ের ভিডিও একটা সামনে দিচ্ছি, সেটা হচ্ছে ভূগোল পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসেস স্কুল সার্ভিস ও মাদ্রাসা সার্ভিসের, যেটা নবোদয়, কেন্দ্রীয় বিদ্যালয়, একলব্য, নিট, সেট, পাবলিক সার্ভিস কমিশন টিচার্সদের নিয়োগের জন্য রচিত হয়েছে। আর এই বইটা হচ্ছে মণ্ডল প্রকাশনীর, আর রচয়িতা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডল। বইটা আপনি আশা করি দেখতে পাচ্ছেন। আমি এই বই থেকেই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস উত্থাপন করব। দেখতে পাচ্ছেন যে সংস্করণ যেটা 25-26-এর চতুর্থ সংস্করণ এটা। এখানে আজকে যে বিষয়টা আপনি এই ভিডিওতে পাবেন, সেটা এখানে সূচিপত্রের মাধ্যমে দেখাচ্ছি কি কি বিষয় আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ডিটেলসে আমি পরে শোনাবো, আপনারা শুনবেন। প্রয়োজন হলে স্কিপ না করে বা পজ করে নোট করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। পৃথিবীর গভীরতম সোনার খনিটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ? দক্ষিণ আফ্রিকা। নেক্সট, শিলামণ্ডলের গড় ঘনত্ব কত? শিলামণ্ডলের গড় ঘনত্ব 5.517 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 2.6 থেকে 3.311 গ্রাম সেন্টিমিটার কিউব। শিলামণ্ডলের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3। পৃথিবীর উপরিভাগ বা শিলামণ্ডলের ঘনত্ব তুলনামূলকভাবে কম। প্রতি 32 মিটার গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রি করে বৃদ্ধি পায়? প্রতি 32 মিটার গভীরতায় তাপমাত্রা 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 5 ডিগ্রি, 3 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায়। সঠিক আনসার সম্ভবত 1 ডিগ্রি। কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত ধরা হয়? কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব ধরা হয় 14, 11, 3, 6, 11 প্রায়। কেন্দ্র পৃথিবীর কেন্দ্রের কাছে ভারী খনিজ পদার্থ থাকে বলে এর ঘনত্ব সবচেয়ে সর্বোচ্চ হয়। গ্যাসিয়াস হাইপোথিসিস বা গ্যাসীয় মতবাদ কত সালে দেওয়া হয়? এটা হবে হাইপোথিসিস বা গ্যাসীয় মতবাদ দেওয়া হয় 1755 সালে। বিজ্ঞানী ইমানুয়েল কান্ট 1755 সালে এই মতবাদটি প্রদান করেন। নেক্সট, জেমস জিন্স কোন দেশের বিজ্ঞানী ছিলেন? গ্রেট ব্রিটেন, জার্মানি, আমেরিকা, রাশিয়া? জেমস জিন্স কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জেমস জিন্স ছিলেন সম্ভবত গ্রেট ব্রিটেন। বিজ্ঞানী জেমস জিন্স ব্রিটিশ নাগরিক ছিলেন। নেক্সট হচ্ছে ডাস্ট ক্লাউড থিওরির প্রবক্তা কে? কার্ল ভন উইজসাকার, অটো স্কিমিট, ল্যাপ্লাস কারেন্ট? এখানে সঠিক আনসার হবে কার্ল ভন উইজসাকার, জার্মানি বিজ্ঞানী। কার্ল ভন উইজসাকার জার্মানি বিজ্ঞানী ছিলেন। কার্ল ভন উইজসাকার 1943 সালে এই তত্ত্ব দিতেন। ভূকম্পীয় তরঙ্গের মধ্যে কোন তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে ছোট? ভূকম্পীয় তরঙ্গের মধ্যে কোন তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে ছোট? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ? সব তরঙ্গের মানই সমান, তাহলে পি তরঙ্গ হবে সবচেয়ে ছোট তরঙ্গ। তারপরে সবচেয়ে বড় হচ্ছে এস তরঙ্গ, তারপরে এল তরঙ্গ। নিচের কোনটি একটি কৃত্রিম বায়ুপ্রত্যেক উৎস? কৃত্রিম বায়ুপ্রত্যেক উৎস গভীর গর্তে খনন, চাপ, সোনার খনি, অগ্নুৎপাত। কৃত্রিম অপ্রত্যক্ষ উৎস গভীর গর্ত খনন প্রত্যক্ষ উৎস। গর্ত করলে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই
সোনার খনিও আমরা দেখতে পাই। তাহলে কৃত্রিম, কিন্তু এটা প্রত্যক্ষ উৎস। অগ্নুৎপাতও প্রত্যক্ষ উৎস। চাপ দেখা যায়, তবে চাপ কৃত্রিম, অপ্রত্যক্ষ উৎস। চাপ এবং ঘনত্ব সরাসরি দেখা যায় না, এগুলি পরীক্ষা বা অনুমানের মাধ্যমে বোঝা যায়। নেক্সট কোশ্চেন, কোন তরঙ্গে কণাগুলি তরঙ্গের গতির সাথে তীর্যকভাবে কম্পিত হয়? পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গ, কোনটি না। কোন তরঙ্গে কণাগুলি তরঙ্গের গতির সাথে তীর্যকভাবে কম্পিত হয়? তীর্যকভাবে। তাহলে তীর্যকভাবে কম্পিত হয় সম্ভবত এস তরঙ্গ, এস তরঙ্গে তীর্যকভাবে। এল তরঙ্গে তীর্যকভাবে। এটি ঢেউয়ের মতো প্রবাহিত, তাহলে এস তরঙ্গ হবে। সঠিক আনসার হবে গৌণ বা এস তরঙ্গের ক্ষেত্রে কণাগুলি তীর্যকভাবে কাঁপতে থাকে। সঠিক আনসার এস তরঙ্গ। ইন্টারস্টেলার ধূলিকণা মতবাদ কত সালে প্রকাশিত হয়? ইন্টারস্টেলার ধূলিকণা মতবাদ কত সালে প্রকাশিত হয়? 1943, 1906, 1915, 1905। ইন্টারস্টেলার ধূলিকণা মতবাদ কত সালে প্রকাশিত হয়? সম্ভবত ইন্টারস্টেলার ধূলিকণা 1943। অটো স্কিমিড ইন্টারস্টেলার ধূলিকণা মতবাদের প্রবক্তা, আর এটি 1943 সালে প্রকাশ করেন। পৃথিবীর কেন্দ্রমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ কি? পৃথিবীর কেন্দ্রমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ কি? চাপের আধিক্য, সূর্যের আলো, বৃষ্টিপাত, বাতাসের অভাব। পৃথিবীর কেন্দ্রমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে চাপের আধিক্য। অভ্যন্তরে প্রচন্ড চাপের কারণে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়। টিসিএস চেম্বারলিন কোন দেশের বিজ্ঞানী ছিলেন? টিসিএস চেম্বারলিন ছিলেন জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা। টিসিএস চেম্বারলিন সম্ভবত জার্মানি। চেম্বারলিন নো, তিনি ছিলেন আমেরিকা। টিসিএস চেম্বারলিন ছিলেন আমেরিকা। টিসিএস চেম্বারলিন ছিলেন আমেরিকা। টিসিএস চেম্বারলিন এবং মোলট দুজনেই আমেরিকান বিজ্ঞানী ছিলেন। নেক্সট, এল তরঙ্গ ভূপৃষ্ঠে কিভাবে ছড়িয়ে পড়ে? এল তরঙ্গ লম্বভাবে, ঢেউয়ের আকারে, বৃত্তাকারে, তীর্যকভাবে। সঠিক আনসার ঢেউয়ের আকারে। পার্শ্ব তরঙ্গ বা এল তরঙ্গ ঢেউয়ের মতো ভূপৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়ে। নেক্সট, পৃথিবীর গড় ঘনত্ব 5.517 বলতে কি বোঝায়? 1 বর্গমিটার ওজন, পুরো পৃথিবীর ওজন, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, 1 ঘন সেন্টিমিটার পদার্থের ওজন। পৃথিবীর গড় ঘনত্ব 5.517 বলতে বোঝায় 1 ঘন সেন্টিমিটার পদার্থের ওজন। কারণ ঘনত্ব হলো প্রতি একক আয়তনে বস্তুর ভর বা ওজন। ঘনত্ব হলো প্রতি একক আয়তনে বস্তুর ভর বা ওজন। নেক্সট, যুগ্ম নক্ষত্র মতবাদ কত সালে দেওয়া হয়? যুগ্ম নক্ষত্র মতবাদ বাইনারি স্টার হাইপোথেসিস এর মতবাদ কত সালে দেওয়া হয়? 1951, 1937, 1946, 1919। সম্ভবত 1937 সালে। H.N. রাসেল 1937 সালে এই মতবাদটি প্রদান করেন। নিচের কোনটি পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের প্রত্যক্ষ প্রমাণের উৎস নয়? অগ্নুৎপাত, উল্কা, সোনার খনি, গভীর সমুদ্রের ড্রিলিং। নিচের কোনটি পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের প্রত্যক্ষ প্রমাণের উৎস নয়? তো অগ্নুৎপাত, উল্কা, অগ্নুৎপাত প্রত্যক্ষ, সোনার খনি প্রত্যক্ষ, গভীর সমুদ্রের ড্রিলিং প্রত্যক্ষ। এখানে বলেছে উৎস নয়, তাহলে উল্কা যেহেতু বাইরে থেকে আসে, সম্ভবত এটা উত্তর। উল্কা পৃথিবীর নিজস্ব অংশ নয়, এটি মহাশূন্য থেকে আসা বস্তু। নেক্সট, অটো স্কিমিড কোন দেশের বিজ্ঞানী ছিলেন? অটো স্কিমিড কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জার্মানি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স। অটো স্কিমিড ছিলেন জার্মানি। উইজাকার জার্মানি ছিলেন না। উইজাকার জার্মানি ছিলেন, কিন্তু রাশিয়া। অটো স্কিমিড ছিলেন রাশিয়া। অটো স্কিমিড একজন রুশ বিজ্ঞানী ছিলেন। নেক্সট, এস তরঙ্গ কোন তরঙ্গের পরে ভূপৃষ্ঠে পৌঁছায়? এস তরঙ্গ পি তরঙ্গের পরে ভূপৃষ্ঠে পৌঁছায়। প্রাথমিক তরঙ্গের পরে গৌণ বা এস তরঙ্গ পৌঁছায়। ওকে। নেক্সট, পৃথিবীর উপরিভাগের শিলা স্তরের ঘনত্ব কেমন? অপরিবর্তিত, খুব কম, খুব বেশি, গড়পরতা। উপরিভাগের শিলাস্তরের ঘনত্ব খুব কম হবে, কারণ শিলামণ্ডলের ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 এর মধ্যে থাকে। নেক্সট, ইমানুয়েল কান্ট কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ইমানুয়েল কান্ট রাশিয়া, জার্মানি, আমেরিকা, ফ্রান্স। সম্ভবত জার্মানি। তিনি একজন বিখ্যাত জার্মান দার্শনিক ও বিজ্ঞানী ছিলেন। ইমানুয়েল কান্ট কোন দেশের বিজ্ঞানী ছিলেন? তিনি একজন বিখ্যাত জার্মান দার্শনিক বা বিজ্ঞানী ছিলেন। নেক্সট, কোন মতবাদটি 1951 সালে জেরার্ড কুইপার দিয়েছিলেন? কুইপার, যুগ্ম নক্ষত্র মতবাদ, এটা রাসেল দিয়েছেন। সুপারনোভা মতবাদ, গ্রহকণিকা মতবাদ, নীহারিকা মতবাদ। জেরার্ড কুইপার দিয়েছেন কুইপার গ্রহকণিকা মতবাদ। জেরার্ড কুইপার 1951 সালে প্রোটোপ্ল্যানেট হাইপোথেসিস দেন। প্রোটোপ্ল্যানেট হাইপোথেসিস দেন, এটা হচ্ছে অনসার। নেক্সট, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চাপের সম্পর্ক কেমন? পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির সাথে চাপের সম্পর্ক কেমন? কোনো সম্পর্ক নেই, সমানুপাতিক, স্থির থাকে, ব্যস্তানুপাতিক। পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির সাথে চাপের সম্পর্ক হলো সমানুপাতিক, কারণ গভীরতা বাড়লে চাপ এবং তাপমাত্রা উভয় বৃদ্ধি পায়। নেক্সট, অগ্নুৎপাতের সময় ম্যাগমা বেরিয়ে আসার পর কি নাম নেয়? ছাই, লাভা, পাথর, জল। তাহলে আমরা জানি এটা লাভা হবে আনসার। ভবিষ্যৎ বাইরে বেরিয়ে আসা তরল ম্যাগমাকে লাভা বলে। ল্যাপ্লাস কত সালে নেবুলার হাইপোথেসিস দিয়েছিলেন? 1796, 1896, 1905, 1755। ল্যাপ্লাস কত সালে নেবুলার হাইপোথেসিস দিয়েছিলেন? 1755 সালে সম্ভবত। 1796 সালে। 1796 সালে ল্যাপ্লাস এই বিখ্যাত মতবাদটি দেন। আর 1755 সালে কান্টের মতবাদের সাল। নেক্সট, ভূমিকম্পের ফলে কোন তরঙ্গটি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে? ফলে কোন তরঙ্গটি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে? ভূমিকম্পের ফলে এল তরঙ্গটি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে। এটি ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয় বলে যানবাহনের বেশি জনজীবনের বেশি ক্ষতি করে। ওকে, নেক্সট, জার্মান বিজ্ঞানী হ্যারল্ড জেফ্রিস কোন সালে জোয়ারি মতবাদের সাথে যুক্ত হন? জার্মান বিজ্ঞানী হ্যারল্ড জেফ্রিস কোন সালে জোয়ারি মতবাদের সাথে যুক্ত হন? এটা জেফ্রিস, জেরাল্ড জেফ্রিস 1937 সালে। 1929 সালে তিনি জেমস জিন্সের তত্ত্বটি পরিমার্জন করেন। তাহলে হ্যারল্ড জেফ্রিস জেমস জিনের তত্ত্বটি 1929 সালে পরিমার্জন করেছিলেন। পৃথিবীর গভীরতম গর্ত মানুষ কত দূর পর্যন্ত করতে পেরেছিল? আনুমানিক 3 কিলোমিটার, 100 কিলোমিটার, 6370 কিলোমিটার, 12 কিলোমিটার। 6370 কিলোমিটার সম্ভবত, না 12 কিলোমিটার। খুলনা উপদ্বীপে মানুষ প্রায় 12 কিলোমিটার গভীর পর্যন্ত খনন করেছে। কোন তরঙ্গে কণাগুলি লম্বভাবে অগ্রসর হয়? লম্বভাবে অগ্রসর হয় দুই তরঙ্গে। প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গে কণাগুলি লম্বভাবে কাঁপতে কাঁপতে এগিয়ে যায়। অগস্তিনির 1943 সালে কোন মতবাদটি দেন? অগস্তিনির 1943 সালে অগস্তিনির ইন্টারস্টেলার ধূলিকণা মতবাদ, সুপারনোভা ধূলিকণা মতবাদ, জোয়ারি মতবাদ, ইন্টারস্টেলার ধূলিকণা মতবাদ। অগস্তিনির ইন্টারস্টেলার ডাস্ট হাইপোথেসিস দিয়েছিলেন। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব শিলামণ্ডলের তুলনায় কেমন? পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব শিলামণ্ডলের তুলনায় কেমন? পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব শিলামণ্ডলের তুলনায় সমান, অর্ধেক, কম, অনেক বেশি। ঘনত্ব অনেক বেশি, কারণ কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 11, যেখানে শিলামণ্ডলের মতো 3-এর কাছাকাছি আছে। রবার্ট মেলট কোন শব্দটির সাথে যুক্ত? রবার্ট মেলট সেসমোলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, বায়োলজি। এখানে আনসার হবে সেসমোলজি। তিনি ভূকম্পন বিজ্ঞান নামকরণ এবং বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুপারনোভা মতবাদটি কত সালে প্রকাশিত হয়? সুপারনোভা মতবাদটি 1943, 1951, সম্ভবত 1951 সালে। এটি কুইপারের মতবাদের সাল। 1946 সালে এফ ওয়েল 1946 সালে এই মতবাদটি প্রচার করেন। কোন তরঙ্গে কণার কম্পন এবং তরঙ্গের গতির অভিমুখ একই থাকে? এস তরঙ্গ, এল তরঙ্গ, সবগুলো পি তরঙ্গ। কোন তরঙ্গে কণার কম্পন এবং তরঙ্গের গতির অভিমুখ একই থাকে? কম্পন তরঙ্গের গতির অভিমুখ একই থাকে। এস তরঙ্গ, এল তরঙ্গ, সবগুলো পি তরঙ্গ। এস তরঙ্গ এবং পি তরঙ্গে এটি সংযোজন বসানোর মাধ্যমে একই অভিমুখে এগোয়।
একই থাকে, ও লম্বভাবে বলেছে। আমরা তো জানি পি তরঙ্গ লম্বভাবে এগোয়, তাহলে তরঙ্গের গতিপথ একই থাকে না, লম্বভাবে সোজা থাকে। নেক্সট, পৃথিবীর গভীরতম সোনার খনিটির নাম কি? কোলার ড্রিল, ক্যাটলি খনি, রবিনসন দ্বীপ, হিমালয়ের খনি। গভীরতম সোনার খনিটির নাম হলো কোলার ড্রিল হতে পারে বা রবিনসন দ্বীপ। এটি দক্ষিণ আফ্রিকার একটি গভীর সোনার খনি। নেক্সট, জেরার্ড কুপার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জেরার্ড কুপার আমেরিকা, জার্মানি, ফ্রান্স, রাশিয়া। রাশিয়া, আমেরিকা। তিনি মূলত নেদারল্যান্ড জন্মালেও আমেরিকায় কাজ করেছেন এবং সেখানেই পরিচিত হন। ভূকম্পীয় তরঙ্গের পর প্রবাহের ধরন পর্যবেক্ষণ করে কি জানা যায়? ভূকম্পীয় তরঙ্গের প্রবাহের ধরন পর্যবেক্ষণ করে জানে পৃথিবীর অভ্যন্তরের গঠন, তরঙ্গের প্রবাহের ধরন, সমুদ্রের গভীরতা, পৃথিবীর বয়স, বৃষ্টির সম্ভাবনা, পৃথিবীর অভ্যন্তরের গঠন হবে। তরঙ্গগুলো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে কিভাবে যায় তা দেখে গঠন বোঝা যায়। এফ আর মোল্টন কোন মতবাদের সাথে যুক্ত? সুপারনোভা মতবাদ, মোল্টন, নিহারিকা মতবাদ, জোহারি মতবাদ, বর্ণপঞ্চ মতবাদ। এফ আর মোল্টন। এফ আর মোল্টন বর্ণপঞ্চ মতবাদের প্রবক্তা। তিনি চ্যাম্বারলেনের সাথে মিলে 1905 সালে এই মতবাদ দেন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো কি মানুষের পক্ষে সম্ভব? না, অসম্ভব। মানুষ অলরেডি গেছে। পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো কি পক্ষে সম্ভব? না, অসম্ভব। মানুষ অলরেডি গেছে। ভবিষ্যতে সম্ভব? হ্যাঁ, প্রযুক্তির দ্বারা। তাহলে পৌঁছানো কি সম্ভব? তাহলে প্রযুক্তির দ্বারা ধীরে ধীরে। না, অসম্ভব। কেন্দ্রে তাপমাত্রা 5,000 ডিগ্রির উপর থাকে এবং চাপ প্রচন্ড, তাই যাওয়া সম্ভব নয়। ওকে। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি তরঙ্গের তুলনায় কেমন? তরঙ্গের তরঙ্গ কি দৈর্ঘ্যের তুলনায় ছোট, সমান, সামান্য বড়, অত্যন্ত বড়, সামান্য বড় হবে। বইয়ের তথ্য অনুযায়ী এস তরঙ্গের দৈর্ঘ্য পি এর থেকে সামান্য বেশি হয়। ওকে, নেক্সট, ইমানুয়েল কান্ট মতবাদটির নাম দেন। নিহারিকা মতবাদ, এশীয় মতবাদ। এশীয় মতবাদ। তিনি জেসুস হাইপোথিসিস দিয়েছিলেন। পৃথিবীর গড় ব্যাসার্ধের সাথে 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 ব্যাসার্ধের বা ব্যাসের মান কত হতে পারে? পৃথিবীর গড় ব্যাসার্ধের সাথে সাথে ব্যাসের মান কত হতে পারে? 12,740 কিলোমিটার। 12,700, এটাই হবে সঠিক আনসার। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, তো ব্যাসার্ধ হচ্ছে 6,370, তাহলে ওকে 2 দিয়ে গুণ করলে 12,740 হয়ে যায়। তো সঠিক আনসার ব্যাসের মান হচ্ছে 12,740। কোন তরঙ্গটি কেবল ভূপৃষ্ঠে বরাবর প্রবাহিত হয়? এই তরঙ্গ সবগুলো এক তরঙ্গ, এক তরঙ্গ। কোন তরঙ্গটি কেবল ভূপৃষ্ঠে বরাবর প্রবাহিত হয়? এই তরঙ্গ সবগুলো এক তরঙ্গ, এক তরঙ্গ। কেবল ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়, এক তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়। এল বা পার্শ্ব তরঙ্গ মূলত ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়। কার্ল ডন উইস সাকা কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা। ব্রিটেনে, জার্মানিতে। উইস সাকা একজন জার্মান পদার্থবিজ্ঞানী ছিলেন। নেক্সট, ভূকম্পন বিদ্যার ভাষা কি এর পূর্ণরূপ কি হতে পারে? আহ ভূকম্পন বিদ্যার ভাষা কম্পন বিদ্যার ভাষায় কি এর পূর্ণরূপ হচ্ছে পয়েন্ট প্রেসার প্রাইমারি পাওয়ার। প্রাইমারি তরঙ্গ মানে প্রাইমারি অথবা তরঙ্গ অথবা প্রাথমিক তরঙ্গ বলা হয়। নেক্সট, নিচের কোনটি প্রাকৃতিক ও পরোক্ষ উৎস? ভূকম্পন তরঙ্গ, সোনার খনি, অগ্নুৎপাত না ড্রিলিং? নিচের কোনটি প্রাকৃতিক ও পরোক্ষ উৎস? নিচের কোনটি প্রাকৃতিক ও পরোক্ষ উৎস? এখানে ভূকম্প তরঙ্গ, সোনার খনি, অগ্নুৎপাত, ড্রিলিং। নিচের কোনটি প্রাকৃতিক ও পরোক্ষ উৎস? ভূকম্প তরঙ্গ প্রাকৃতিক, কিন্তু পরোক্ষ উৎস না। সোনার খনি কৃত্রিম, এটা হবে না। অগ্নুৎপাত প্রাকৃতিক, ড্রিলিং কৃত্রিম, তাহলে সোনার খনি আর ড্রিলিং হবে না। ভূকম্প তরঙ্গ, এটা হচ্ছে, হ্যাঁ এটা প্রত্যক্ষ না, পরোক্ষ। অগ্নুৎপাত এটাই হতে পারে সম্ভবত। এটি একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু এর তথ্য পরোক্ষভাবে বিশ্লেষণ করতে হয়। ঠিক আছে। পৃথিবীর উপর থেকে কেন্দ্রের দিকে গেলে ঘনত্বের কি পরিবর্তন হয়? কমে যায়, প্রথমে কমে পরে বাড়ে, বেড়ে যায়, একই থাকে, বেড়ে যায়। কেন্দ্রে ভারী ধাতু, লোহা ও নিকেল থাকে বলে ঘনত্ব বাড়ে। লাস্ট কোশ্চেন, জেরার্ড কুইপার কত সালে তার মতবাদ দিয়েছিলেন? কুইপার দিয়েছিলেন সম্ভবত 43-এ। না,
1951 সালে তিনি ভ্রমণগণিকা মতবাদ বা প্রোটোপ্ল্যানেট হাইপোথেসিস দেন। ওকে, তো এখানে আমি 68% অ্যাকুরেসি হয়েছে, আউট অফ 50 থেকে 34 কমপ্লিট হয়েছে। রাইট 34, রং 14, স্কিপ করেছি দুটো। ওকে, স্কিপ করেছি দুটো। থ্যাংক ইউ।